প্রিয় দর্শক, আজ আমি হিস্টোরি বাংলার এই পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামে। আজও দাঁড়িয়ে আছে যেখানে একটি হারিয়ে যাওয়া জমিদারের ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী। মহারাজপুর জমিদার বাড়ি স্থানীয়দের কাছে এটি একটি বোস বাড়ি নামে পরিচিত। মহারাজপুর রাজবাড়ি বা কৈলাস বাড়ি নামেও এটি বেশ পরিচিত রয়েছে চারিদিকে। ব্রিটিশ আমলের এ অঞ্চলের অত্যন্ত প্রভাবশালী জমিদার ছিলেন জমিদার কৈলাসচন্দ্র বসু। তিনি প্রায় ৬২টি মৌজার জমিদারি পরিচালনা করতেন এবং এই বিশাল জমিদারি বাড়িটি নির্মাণ করেছিলেন। তিনি নির্মাণ করেছিলেন বিশাল বিশাল প্রাসাদ, শান বাঁধানো পুকুর, মন্দির, রান্নাঘর, দালান কোঠা আর কারুকাজ খচিত স্থাপত্য, যা একসময় এই জমিদার বাড়িকে রাজকীয় রূপ দিয়েছিল। জমিদার কৈলাসচন্দ্র বসু ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। নিজের পরিবারের পূজার জন্য যেমন মন্দির নির্মাণ করেছিলেন, তেমনি মুসলমান প্রজাদের নামাজ আদায়ের জন্য একই প্রাঙ্গণে একটি ছোট্ট মসজিদও নির্মাণ করে দিয়েছিলেন। সেই মসজিদে এক সময় নিয়মিত আজান হতো এবং জামাতে নামাজও আদায় করা হতো। এই জমিদার পরিবারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন মহিনেন্দ্রনাথ বসু। তার সময়ে জমিদারি প্রভাব, সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক শক্তি আরও বৃদ্ধি পায়। জমিদার বাড়িটি শুধু একটি প্রশাসনিক কেন্দ্রই ছিল না, এটি ছিল সংস্কৃতি, বিচার এবং সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এখানে নিয়মিত পূজা উৎসব, অতিথি আপ্যায়ন এবং বিভিন্ন সামাজিক আয়োজন অনুষ্ঠিত হতো। দূর দূরান্ত থেকে শত শত মানুষ এই প্রাসাদের সৌন্দর্য দেখতে আসতো, যা আজও বিদ্যমান। দূর দূরান্ত থেকে শত শত মানুষ এখনও এই মহারাজপুর জমিদার বাড়ির নান্দনিক সৌন্দর্য এবং ইতিহাসের নির্যাস গ্রহণ করতে আসে। ব্রিটিশ শাসনের অবসান ও জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ধীরে ধীরে এই জমিদার পরিবারের পতন শুরু হয়। যা পাকিস্তান আমলে জমিদার ব্যবস্থা বাতিল হলে পরিবারের অধিকাংশ সদস্য ভারতে চলে যান। বিশাল এই রাজপ্রাসাদ ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে দেয়াল ভেঙে পড়েছে, পলেস্তারা খসে পড়েছে, হারিয়ে গেছে সেই জৌলুস আর গৌরবময় অতীত। বর্তমানে বাড়িটির একটি অংশ ভূমি অফিস হিসেবে পরিচালিত হলে অধিকাংশ স্থাপনা আজও প্রায় ধ্বংসের মুখে। আজও মহারাজপুর জমিদার বাড়ির ভাঙা দেয়াল, পুরনো পুকুর ঘাট, পরিত্যক্ত মন্দির আর নিঃশব্দ প্রাসাদ যেন অতীত বাংলার জমিদারি ইতিহাসের গল্প একযোগে বলে যায় এবং পুরো বাংলার ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। মহারাজপুর জমিদার বাড়ি ইতিহাস প্রেমী ও ভ্রমণ পিপাসুদের মানুষের কাছে এখনও একটি আকর্ষণীয় স্থান। সঠিক সংস্করণ ও সংস্কার হলে এই ঐতিহাসিক স্থাপনাটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। অতীতের যতগুলো রাজকীয় বাড়ি আমি দেখিয়েছি, তার মধ্যে এই মহারাজপুর জমিদার বাড়িটি অন্যতম। এই কারণেই যে এই জমিদার সম্রাট আকবরের মতো তিনি ধর্মনিরপেক্ষতা নীতি পালন করতেন এবং তিনি তার প্রজাদের কখনোই করের জন্য তেমন কোনো তোড়জোড় করতেন না এবং নিয়মিত কর পরিশোধ না করলেও তেমন তাদেরকে সাজা প্রদান করতেন না।
লোকমুখে কথিত আছে যে এই জমিদার সেই মুঘল সম্রাট আকবরের নীতি অনুসরণ করে তার স্ত্রীকে মুসলমানদের সাথে ওঠা বসা খাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, যা সে আমলে ছিল খুবই বিরল কাহিনী। আমরা জমিদার প্রথার সেসব যে করুণ বা নিষ্ঠুর ইতিহাস জানতে পারি যখন মুসলমানদের বাড়ির সামনে দিয়েও হেঁটে যেতে দেওয়া হতো না, এমনকি একটি ছাতামুড়ি দিয়েও হেঁটে যেতে দেওয়া হতো না। তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো যদি কোনো মুসলমান তাদের বাড়ির সামনে দিয়ে ছাতামুড়ি দিয়ে যেত, কিংবা কোনো মুসলমান যদি জুতা পায়ে দিয়ে তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেত, তাহলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো। এমনকি তাকে চাবুক দিয়ে মারা হতো, কিংবা তাকে বেঁধে রেখে কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো। তো সেসব ক্ষেত্রে সেসব জমিদারদের তুলনায় এই জমিদার ছিলেন অন্যতম এবং সবার থেকে আলাদা। তো প্রিয় দর্শক, এই যে আপনারা এই মুহূর্তে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির গায়ে অন্নপূর্ণা অন্তরা নাম লেখা। তো আমরা যতদূর জানতে পেরেছি যে এই ভবনটি এই জমিদারের মায়ের নামে তৈরি করা হয়েছিল। তো চলুন আমরা একটু এই যে ভবনগুলো তার সিঁড়ি দিয়ে উপরের দিকে যাই এবং কিছু দৃশ্য দেখানোর ট্রাই করি আপনাদেরকে। আস্তে আস্তে আমরা দোতলার দিকে যাচ্ছি, একেবারে ভগ্নদশা। এর সিঁড়িগুলো একেবারে খসে পড়ে গেছে, দেখেন এর দেয়ালগুলো একেবারে খসে গিয়েছে। তো সাবধানে একটু চলাফেরা করতে হবে, কারণ এই দেয়ালের যে প্লাস্টার সেগুলো কিন্তু একেবারে ভেঙে গেছে, ঝরে গেছে। তো আজ একেবারে নীরব সাক্ষী হয়ে পড়ে আছে এই এক সময়ের জৌলুস আর চকচকে যে জমিদার বাড়ি সেটি। এইখানটাতে একটি মহিষের মাথা দেখা যাচ্ছে। শুনেছি এই জমিদার নাকি মহিষকে তাদের দেবতা হিসেবে গ্রহণ করেছিলেন। তো চলুন আমরা তৃতীয় তলার দিকে একটু আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠি, দেখা যাক। প্রায় ধসে গেছে বিল্ডিংটির ছাদ এবং চিলে কোঠার যে ছাদ ছিল সেগুলো। দেখুন বন্ধুরা, একেবারে ছাদের দিকটাতে গাছপালা লতা পাতা একেবারে ছেয়ে গেছে। চিলে কোঠাটিও প্রায় ধ্বংসের শেষের দিকে। তিনটি ভবনে আসলে একটি থেকে আরেকটি আলাদা নয়, একটি ভবন থেকে আরেকটি ভবনের সাথে গায়ে মেশানো এবং ছাদের উপর দিয়ে গাছপালা লতা পাতা ছেয়ে যাওয়ার কারণে আসলে ঠিকমতো এর বিস্তার বোঝা যাচ্ছে না। এখানে অবশ্য একটি ছাদের মতো ছিল চিলেকোঠার মধ্যে, কিন্তু সেটি ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। আমরা খুব দ্রুত ছাদ থেকে নেমে যাব।